Hello, friends. Welcome to Priyanka's Adventure. Subscribe, like, and press the bell icon. আমার অ্যাডভেঞ্চার প্রেমী বন্ধুরা, স্বাগতম প্রিয়াঙ্কাস অ্যাডভেঞ্চারে, যেখানে আমি নিয়ে আসি রহস্য, রোমাঞ্চ আর ভয়ের গল্প। আজ আমরা ডুব দিচ্ছি একটা অন্ধকার ভুতুরে গল্পে, যেটা ঘটেছিল কালীপুর নামে এক ছোট্ট গ্রামে। এই গ্রামের প্রান্তে আছে একটা পুরনো বটগাছ, যার ছায়ায় লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর রহস্য। গ্রামের লোকেরা বলে এই গাছের নিচে রাতে একা দাঁড়ালে অশুভ আত্মারা তোমাকে ছাড়ে না। কিন্তু রাহুল, একজন তরুণ সাংবাদিক, এসব কুসংস্কারে বিশ্বাস করত না। সে এসেছিল এই রহস্যের সত্যটা খুঁজতে। কি ঘটেছিল তার সঙ্গে? শ্যামলী নামের এক মেয়ের আত্মা কি সত্যিই প্রতিশোধ নিচ্ছে? চলো, জানতে হলে এই ভয়ের ছায়ায় ডুব দিতে হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার শুরু করা যাক এই ভুতুরে অ্যাডভেঞ্চার। গভীর রাত, শীতের কুয়াশায় ঢাকা একটি ছোট্ট গ্রাম, নাম তার কালীপুর। গ্রামের প্রান্তে একটি পুরনো বটগাছ, যার ডালপালা আকাশ ছুঁয়ে যেন অন্ধকারের সঙ্গে মিশে গেছে। গ্রামের লোকেরা বলে এই গাছের নিচে কখনো একা দাঁড়ানো উচিত নয়, কারণ সেখানে নাকি কিছু অশুভ আত্মা ঘুরে বেড়ায়। কিন্তু রাহুল, একজন তরুণ সাংবাদিক, এসব গল্পে বিশ্বাস করত না। তার কাছে এগুলো ছিল কুসংস্কার আর গ্রাম্য কল্পকাহিনী। রাহুল কলকাতা থেকে এসেছিল কালীপুরে একটি রহস্যময় খুনের ঘটনা নিয়ে রিপোর্ট করতে। গত ৩ মাসে এই গ্রামে ৩ জন মানুষ অদ্ভুতভাবে মারা গেছে। তাদের মৃতদেহ পাওয়া গেছে বটগাছের নিচে, মুখে ভয়ের ছাপ আর চোখে এক অদ্ভুত শূন্যতা। পুলিশ বলছে এটা হয়তো হৃদরোগ বা প্রাকৃতিক কারণে মৃত্যু, কিন্তু গ্রামের লোকেরা ফিসফিস করে বলে এটা কোনো অতি প্রাকৃত শক্তির কাজ। রাহুলের মনের মধ্যে কৌতূহল জাগল। সে ঠিক করল সে নিজে এই রহস্যের তদন্ত করবে। গ্রামে পৌঁছে সে প্রথমেই স্থানীয় চায়ের দোকানে গেল। সেখানে বুড়ো রামদাস কাকা তাকে বলল, বাবু, ওই গাছের কাছে যেও না, ওখানে কিছু আছে যা মানুষের বোধগম্য নয়। রাহুল হেসে বলল, কাকা, এসব ভূত প্রেতের গল্প আমি বিশ্বাস করি না, আমি সত্যটা খুঁজে বের করব। রামদাস কাকা চুপ করে গেলেন। তার চোখে একটা অদ্ভুত ভয়ের ছায়া পড়ল। রাত বাড়তে লাগল। রাহুল তার ক্যামেরা আর নোটবুক নিয়ে বটগাছের দিকে রওনা দিল। গ্রামের পথঘাট নিস্তব্ধ, কেবল ঝিঝি পোকার ডাক আর দূরের কুকুরের ডাক শোনা যাচ্ছিল। বটগাছের কাছে পৌঁছে রাহুলের মনে একটা অদ্ভুত অস্বস্তি জাগল। গাছের বিশাল ছায়া যেন তাকে গ্রাস করতে চাইছে। সে ক্যামেরা তুলে ছবি তুলতে শুরু করল। হঠাৎ তার কানে একটা ফিসফিস শব্দ ভেসে এলো। রাহুল! কণ্ঠটা ছিল নরম কিন্তু ভয়ঙ্কর। সে চারপাশে তাকালো, কিন্তু কেউ নেই। তার হৃৎপিণ্ড দ্রুত লাফাতে শুরু করল। কে কে ওখানে? সে চিৎকার করে বলল, কিন্তু কোনো উত্তর এলো না। শুধু বাতাসে একটা ঠান্ডা স্পর্শ তার গায়ে লাগল। রাহুলের মনে হলো যেন কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকালো, কিন্তু কেউ নেই। তবু তার মনে হলো কেউ তাকে দেখছে অদৃশ্য চোখে। রাতে ফিরে এসে সে তার নোটবুকে লিখল, আজ রাতে কিছু অদ্ভুত ঘটেছে। আমি নিশ্চিত এটা আমার মনের ভুল নয়, কিছু একটা আছে এই গাছের আশেপাশে। পরের দিন রাহুল গ্রামের একজন প্রবীণ মহিলা দুর্গা মাসির সঙ্গে দেখা করতে গেল। দুর্গা মাসি গ্রামের সবচেয়ে বয়স্ক বাসিন্দা, তার কাছে গ্রামের সব পুরনো গল্প আছে। দুর্গা মাসি বললেন, বাবু, এই গাছের নিচে ১০০ বছর আগে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল। একজন মেয়ে, নাম ছিল শ্যামলী, ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বিয়ের রাতে সে পালিয়ে এসে এই গাছের নিচে আত্মহত্যা করে। তারপর থেকে তার আত্মা এখানে ঘুরে বেড়ায়। রাহুল জিজ্ঞাসা করল, তারপর কি হয়েছিল? দুর্গা মাসি বললেন, শ্যামলীর আত্মা প্রতিশোধ নেয়। যারা এই গাছের নিচে রাতে একা দাঁড়ায় তাদের সে ছাড়ে না।
রাহুলের মনে হলো এটা আরেকটা গ্রাম্য কুসংস্কার, কিন্তু তার মনের এক কোণে ভয় জাগছিল। সে ঠিক করল সে শ্যামলীর গল্পের সত্যতা খুঁজবে। রাতে রাহুল আবার বটগাছের কাছে গেল। এবার সে তার সঙ্গে একটা টর্চ আর অডিও রেকর্ডার নিয়ে গেল। সে ঠিক করেছিল যদি কিছু অতি প্রাকৃত ঘটে তবে সে তা রেকর্ড করবে। গাছের নিচে পৌঁছে সে রেকর্ডার চালু করল। কিছুক্ষণ পর আবার সেই ফিসফিস শব্দ। রাহুল, তুমি কেন এখানে? এবার কণ্ঠটা আরও স্পষ্ট। রাহুলের হাত কাঁপতে লাগল। সে টর্চ জ্বালিয়ে চারপাশে তাকাল। হঠাৎ তার চোখ পড়ল গাছের একটা ডালে। সেখানে একটা ছায়া দাঁড়িয়েছিল। মেয়ের মতো আকৃতি, লম্বা চুল, কিন্তু মুখটা অন্ধকারে ঢাকা। রাহুল চিৎকার করে বলল, তুমি কে? কি চাও? ছায়াটা নড়ল না, কিন্তু হঠাৎ একটা ঠান্ডা হাওয়া তার গায়ে লাগল, আর তার কানে এলো, সত্যটা খুঁজে বের করো, নইলে তুমিও বাঁচবে না। রাহুল পিছিয়ে গেল। তার পা কাঁপছিল। সে দৌড়ে গ্রামের দিকে ফিরে এলো। পরের দিন রাহুল গ্রামের পুরনো রেকর্ড খুঁজতে শুরু করল। সে গ্রামের পঞ্চায়েত অফিসে গিয়ে পুরনো নথি ঘাঁটতে লাগল। অনেক খোঁজাখুঁজির পর সে শ্যামলীর নামে একটা ফাইল পেল। তাতে লেখা ছিল শ্যামলীকে তার বাবা মা জোর করে একজন ধনী জমিদারের সঙ্গে বিয়ে দিয়েছিল, কিন্তু বিয়ের পর জমিদার তাকে নির্যাতন করত। শ্যামলী সেই নির্যাতন সহ্য করতে না পেরে পালিয়ে এসেছিল এবং বটগাছের নিচে আত্মহত্যা করেছিল। কিন্তু ফাইলে আরও একটা তথ্য ছিল। শ্যামলীর মৃত্যুর পর তার পরিবারের সবাই অদ্ভুতভাবে মারা গিয়েছিল। গ্রামের লোকেরা বিশ্বাস করত শ্যামলীর আত্মা তাদের প্রতিশোধ নিয়েছিল। রাহুলের মনে হল এই গল্পের পিছনে আরও কিছু আছে। সে ঠিক করল সে জমিদারের বংশধরদের খুঁজে বের করবে। রাহুল জানতে পারল জমিদারের বংশধররা এখনও গ্রামে থাকে। তাদের মধ্যে একজন ছিলেন রমেশবাবু, একজন ধনী ব্যবসায়ী। রাহুল রমেশবাবুর বাড়িতে গেল। রমেশবাবু প্রথমে কথা বলতে চাননি, কিন্তু রাহুলের জেদের কাছে হার মানলেন। রমেশবাবু বললেন, আমার পূর্বপুরুষের কাজের জন্য আমরা এখনও শাস্তি পাচ্ছি। আমার বাবা দাদা সবাই অল্প বয়সে মারা গেছেন। আমি জানি এটা শ্যামলীর অভিশাপ। রাহুল জিজ্ঞাসা করল, আপনি কি কখনো কিছু অদ্ভুত দেখেছেন? রমেশবাবু চুপ করে গেলেন। তারপর বললেন, রাতে আমি মাঝে মাঝে একটা ছায়া দেখি। সে আমাকে ডাকে। আমি ভয়ে বাড়ি থেকে বেরি না। রাহুল ঠিক করল সে এই রহস্যের শেষ দেখবে। সে আবার বটগাছের নিচে গেল। এবার রাত 12টায়। তার সঙ্গে ছিল একটা পুরনো তাবিজ, যা দুর্গা মাসি তাকে দিয়েছিলেন। তিনি বলেছিলেন এটা তোমাকে রক্ষা করবে। গাছের নিচে পৌঁছে রাহুল তাবিজটা হাতে ধরে বলল, শ্যামলী, যদি তুমি এখানে থাকো তবে দেখা দাও, আমি তোমার গল্প জানতে চাই। হঠাৎ একটা ঝড় উঠল। গাছের পাতা কাঁপতে লাগল। একটা ছায়া তার সামনে এসে দাঁড়াল। এবার স্পষ্ট দেখা গেল একটা মেয়ে, তার চোখে আগুন আর মুখে বেদনা। সে বলল, তুমি সত্যটা জানতে চাও? তবে শোনো, আমাকে শুধু জমিদার নয়, গ্রামের মানুষও বাঁচতে দেয়নি। আমার মৃত্যুর পর তারা আমার নামে কলঙ্ক দিয়েছে। আমি প্রতিশোধ চাই। রাহুল বলল, তুমি কেন নিরীহ মানুষদের মারছ? শ্যামলী হাসল, একটা ভয়ঙ্কর হাসি। নিরীহ? কেউ নিরীহ নয়। সবাই জানত, কিন্তু কেউ আমাকে বাঁচায়নি। হঠাৎ রাহুলের মনে হলো তার শরীর অবশ হয়ে যাচ্ছে। শ্যামলীর ছায়া তার দিকে এগিয়ে আসছে। সে তাবিজটা শক্ত করে ধরল আর বলল, তোমার বেদনা আমি বুঝি, কিন্তু এভাবে প্রতিশোধ নিলে তুমি শান্তি পাবে না। শ্যামলী থমকে গেল। তার চোখে একটা অদ্ভুত আলো জ্বলল। সে বলল, তুমি সত্যিই আমার গল্প জানতে চাও? তবে আমার সঙ্গে আয়। শ্যামলীর ছায়া রাহুলকে একটা অন্ধকার পথে নিয়ে গেল। সেখানে একটা পুরনো ভাঙা বাড়ি। শ্যামলী বলল, এখানে আমার শেষ দিনগুলো কেটেছিল। এখানে আমার স্মৃতি আটকে আছে। রাহুল বাড়ির ভিতরে ঢুকল।
সেখানে একটা পুরনো ডায়েরি পড়েছিল। সে তুলে পড়তে শুরু করল। তাতে শ্যামলীর জীবনের সব কষ্ট লেখা ছিল। সে জানতে পারল শ্যামলী শুধু জমিদারের নির্যাতনই নয়, গ্রামের লোকের উপেক্ষাও সহ্য করেছিল। তার মৃত্যুর পর গ্রামের লোকেরা তার নামে মিথ্যা গল্প ছড়িয়েছিল। রাহুলের চোখে জল এলো। সে শ্যামলীর দিকে তাকিয়ে বলল, আমি তোমার গল্প সবাইকে জানাবো। তুমি যা সহ্য করেছ তা কেউ ভুলবে না। শ্যামলীর ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু তার কণ্ঠ ভেসে এলো, তুমি আমাকে শান্তি দিয়েছ, এখন আমি মুক্ত। রাহুল গ্রামে ফিরে এলো। সে শ্যামলীর গল্প নিয়ে একটা প্রতিবেদন লিখল। গ্রামের লোকেরা প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু ধীরে ধীরে তারা বুঝল তাদের পূর্বপুরুষদের ভুলের জন্য শ্যামলী কষ্ট পেয়েছিল। তারা বটগাছের নিচে একটা ছোট্ট স্মৃতিস্তম্ভ বানালো শ্যামলীর সম্মানে। রাহুল যখন গ্রাম ছাড়ছিল তখন তার মনে হলো একটা হালকা হাওয়া তার গায়ে লাগল, যেন শ্যামলী তাকে ধন্যবাদ জানাচ্ছে। কি একটা গল্প, তাই না? শ্যামলীর বেদনা, রাহুলের সাহস আর কালীপুরের সেই ভয়ঙ্কর বটগাছের রহস্য আমাদের মনে একটা অদ্ভুত ছাপ রেখে গেল। রাহুল শ্যামলীর গল্প সবাইকে জানিয়ে তাকে শান্তি দিয়েছিল, আর গ্রামের লোকেরা তাদের পূর্বপুরুষদের ভুলের জন্য ক্ষমা চেয়ে একটা স্মৃতিস্তম্ভ বানিয়েছিল। কিন্তু বলো তো, তুমি কি মনে করো শ্যামলীর আত্মা সত্যিই মুক্তি পেয়েছে, নাকি বটগাছের ছায়ায় এখনও কিছু লুকিয়ে আছে? কমেন্টে তোমার মতামত জানাও। আর এই গল্প যদি তোমার গায়ে কাটা দিয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেল প্রিয়াঙ্কাজ অ্যাডভেঞ্চার সাবস্ক্রাইব করো। বেল আইকনটা বাজিয়ে রাখো যাতে পরের রোমাঞ্চকর গল্প মিস না করো। ততক্ষণ নিজেকে ভয় থেকে বাঁচিয়ে রাখো আর পরের অ্যাডভেঞ্চারের জন্য তৈরি থাকো। ভালো থাকো, আর আবার দেখা হবে।